আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। মিলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা কী বিষয় নিয়ে সেটা অবশ্যই আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে আমি আপনাদের সঙ্গে হাজারদুয়ারি শেয়ার করেছি। আমি বেশ কিছুদিন আগে মুর্শিদাবাদ ঘুরতে গিয়েছিলাম, সেটা অনেকেই জানেন। আর আমার বেশ কিছু ব্লগ ছিল, সেগুলো এখনও পোস্ট করা হয়নি, কারণ আমার শরীরটা অসুস্থ ছিল বলে আমি পোস্ট করতে পারিনি। তো আজকে আমি আপনাদের সঙ্গে হাজারদুয়ারি ব্লগ শেয়ার করেছি, দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আর এখানকার গাইডের মুখে হাজারদুয়ারি সম্বন্ধে সমস্ত কিছু আমরা নাম হচ্ছে ইমামবাড়া। এই ইমামবাড়া হচ্ছে মুসলিমদের কিন্তু এটা পবিত্র জায়গা। এটা মহরম ফেস্টিভ্যাল যখন হয় তখন 10 দিনের জন্য এখানে খুলে পুরো অনুষ্ঠান বসে। ইমামবাড়ার ভেতরে কি আছে? হাসান আর হুসেন দুই ভাই, যাকে মুসলিমরা মানে, তাদের হাতের এবং পায়ের ছাপ ওই গম্বুজের তলায় রাখা আছে, কষ্টি পাথরের কারবালা থেকে আনা। কিন্তু মির্জাপুরের পরিবারটা বাবু এখন আছে, একটু মোবাইলটা এই করে বাড়ির ভেতরে চলে যায়, আর ওখানে গিয়ে হাই হোসেন হাই হাসান করে বুকে চাকু ছুঁড়ো মেরে রক্তপাত করে তারা শোক পালন করে, মানে বুক কাটা হয়। আর মহরম ছাড়াও খুলে সপ্তাহে একদিন, বৃহস্পতিবার বিকেল 3টে থেকে নিয়ে সন্ধ্যা লোকাল যারা হিন্দু মুসলমান আছে, যারা ধূপকাঠি আর মোমবাতি নিয়ে ভেতরে যায়, তাদেরকে গভর্নমেন্ট ভেতরে অ্যালাউ করে। তাছাড়া কিন্তু এমনি কাউকে ঢুকতে দেয় না, কেন এখন দিয়েছে সিকিউরিটি গার্ড। বাড়িটাকে তৈরি করছে মির্জাপুরের 6 জেনারেশন। এই বাড়ির মালিকের নাম কি? নবাব নাজিম ফিরাদুন যা। নবাব ফিরাদুন যা যখন ইমামবাড়া তৈরি করতে সময় বেশি লাগেনি। ওখানে বোর্ড দিয়ে আছে, গেটে লেখা আছে 6 থেকে 7 মাসের মধ্যে পুরো বিল্ডিংটা তৈরি হয়। 1847 সালে 6 লাখ স্বর্ণ মুদ্রা খরচা করে, মানে গোল্ড। আপনার সামনে দেখান, ছোট্ট একটা মদিনা ঘর দেখা যাচ্ছে সাদা। গোলটা পুরো মুর্শিদাবাদ ঘুরলে সিরাজের দুটো নিদর্শন পাবেন। সামনে আছে একটা হলুদ মসজিদ, পেছনে নদী আছে নাম ভাগীরথী। ভাগীরথীর ওই পারে গেলে পাবেন খোশবাগ, যেখানে সিরাজের সমাধি দিয়ে আছে। আর এই গোল ঘরটার নাম কিন্তু সিরাজ মদিনা। এই মুর্শিদাবাদের সিরাজ নবাব হয় 1756 সালে। 1755 সালে সিরাজের দাদু আলীবর্দী খান হজ করতে গিয়েছিল মক্কা 1 বছর আগে। উনি 55 থেকে 56তে ব্যাক করে মক্কার মাটি নিয়ে এসে নবাব সিরাজদৌল্লার হাতে দিলেন। সিরাজদৌল্লা 56তে যখন মুর্শিদাবাদের স্বাধীন নবাব হলেন, এই মক্কার মাটি রেখে মদিনা ঘর নির্মাণ করলেন, আর ঘরটার নাম দিয়ে গেলেন সিরাজ মদিনা। তাহলে 56তে নবাব হয়, আর 57তে হলো পলাশির যুদ্ধ 1 বছর পরে। তার পাশে দেখুন একটা লোহার কামান আছে মদিনার সামনে কম্পাউন্ডে রাখা, কালো কামানটা। দাদা দেখেছেন এই কামানটার অদ্ভুত নাম, যেটা ইতিহাসের নামটা বড় করে লিখে দিয়েছে এখন বাচ্চাবালি কামান। কিন্তু বাচ্চাবালি নামটার পেছনে কারণ আছে, পেছনে নদী আছে ভাগীরথী। এই নদী থেকে শোনা যায় 170 বছর আগে হুমায়ুন যা এই বাড়িটা তৈরি করার সময় তখন কর্মচারীকে বলেছিল যত বালি লাগবে নদীতে কাটতে হবে। এবার বালি কাটতে কাটতে দেখছে বালির তলায় 4 ফুট নিচে কামানটা পড়ে আছে। কামানটা উঠে নিয়ে আসার পরে নবাব বললেন যে কামানটা আসল কি নকল তাকে একবার টেস্ট করা হোক, মানে চেক করো। সেই সময়তে চেক করতে নবাবরা কত বারুদ খরচা করেছিলেন? 18 সের বারুদ আর 20 সের পাটের ফেসে গোলা করে মুখকে জাম করে পেছন থেকে আগুন দিয়ে দিলেন। এই কামানটা দূরত্বটা হলো 4 কিলোমিটার দূরে গিয়ে গোলাটা পড়লো। আর 4 কিলোমিটারের যে আশেপাশে গ্রামগঞ্জে যে 5 মাসে 6 মাসে যে গর্ভবতী মারা ছিলেন, তাদের আওয়াজে গর্ভপাত হয়ে যায়। শোনা যায় যে আগুন দিয়েছিল উনিও এখানে হার্ট ফেল করে মারা যায়। নবাবরা ভয় পেয়ে গেলেন, আর একে পেছন থেকে সিল করে নাম দিয়ে গেলেন বাচ্চা বলি কামান, কেন আওয়াজে সব বাচ্চা মারা যায়। এবার একটু পেছনে তাকান, একটা ঘড়ি আছে, এই যেন সাদা বিল্ডিংটা আছে পেছনে, এই বিল্ডিংয়ের মালিকের নাম হচ্ছে নবাব ফিরাদুন যা। ইনি 1872 সালে ইংল্যান্ড থেকে ঘড়ি আনিছিল 4টে, এনে বলো চারদিকে 4টে ঘড়ি ফিট করো। আর এই ঘড়ি 4টের মধ্যে 3টে চুরি হয়ে গেছে। সামনে একটা ঘড়ি আছে কিন্তু অচল। ঘড়িটার সিস্টেম ছিল বছরে দুবার দম দিত, দম মানে শুধু ডাইল একটা কাঁটা দেখছেন, তাও অচল, কারণ এখন তো নবাবই নেই। আমরা যে সিঁড়িটা দিয়ে হাজারদুয়ারি দোতলায় যাচ্ছি, এই সিঁড়ি দিয়ে নামবো, কারণ নিচটা হচ্ছে প্রবেশ পথ, এটা হচ্ছে এক্সিট। তো টোটাল সিঁড়িটা হচ্ছে 36টা, আমি দরবার বোঝাতে যাচ্ছি 36টা সিঁড়ি। হ্যাঁ, এটা সিরাজ মারা যাওয়ার 72 বছর পরে আমাদের হাজারদুয়ারি তৈরি হয়। হাজারদুয়ারি তৈরি করছে হুমায়ুন যা, মির্জাপুরের 5th জেনারেশন। হুমায়ুন যা যখন হাজারদুয়ারি তৈরি করতে সবাই লেগেছে বাড়িটা 8 বছর। এই বাড়িটার কাজ শুরু হয় 1829 সালে। 1837 সালে বাড়ির কাজ কমপ্লিট। তাহলে 29 থেকে 37 মানে 8 বছর। হাজারদুয়ারি বাহিরে যে বড় বড় পিলারগুলো দেখছেন পুরো 52খানা। হাজারদুয়ারি হাইট হচ্ছে মাটি থেকে নিয়ে উপর অব্দি 80 ফুট। আর টোটাল বাড়িটা ঘুরে বেড়াবেন 12 বিঘে জমির ওপরে। এই বাড়িটার পেছনে নবাবের কত টাকা খরচা হয়েছে বানাতে, সোনার নকল মিলিয়ে টোটাল তো 12 বিঘে জমিতে বাড়িটা ঘুরবেন, তো ঘরের ভেতরে গিয়ে এক্ষুনি দেখবেন 1000টা দরজা। এই মসজিদটা হাজারদুয়ারির মালিক নামাজ পড়তো হুমায়ুন যা। এখন হুমায়ুন যা নেই, তবে তাদের জেনারেশন যারা আছে তারা এখনও কিন্তু এই মসজিদে নামাজ পড়ে, বংশধর চলছে কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে পেছন পয়েন্ট।
আর Main ওই gate দিকে এটা। পেছনে দেখো ইমামবাড়ার মেন গেট ওটা, দুটো সোজা আছে। আপনি একতলা থেকে দোতলায় যাবেন, দরবারে ঢুকবেন, ঘরে গিয়ে দেখবেন সিংহাসন রাখা আছে দরবারে, তার ওজন হচ্ছে 42 কেজির উপর। আর ওই সিংহাসনে কে বসলো? হুমায়ুন শাহ, মীর জাফরের 5th জেনারেশন। ইনি জজ ছিলেন। উনি দরবারে যখন বিচার করতে বসতেন তো উনি ধর্মকে সামনে রেখে বিচার করতেন, বুঝতে পেরেছেন? আর সিংহাসনটা 42 কেজি ওজন রূপোর, জেনে রাখবেন। আর তার মাথার উপরে দেখুন একটা শেষ ঘরে একটা ঝাড়বাতি, ঘরে গিয়ে দেখবেন ওই ঝাড়টাকে দিয়েছিল মহারানী ভিক্টোরিয়া, যে কলকাতাতে ভিক্টোরিয়া আছে। মহারানী ভিক্টোরিয়া বড় ঝাড় কাকে দিলেন? ইমামবাড়ার মালিকের জন্মদিনে নবাব সিরাজউদ্দৌলা যাকে দিয়েছিলেন। সেই সময়তে কোনো কারেন্ট ছিল না, তখন ঝাড়টায় জ্বলতো 101টা মোমবাতি। আপনারা ঘরে গিয়ে দেখবেন 96টা ইলেকট্রিক বাল্ব লেগেছে, কেন এখন কারেন্টের যুগ। তারপরে ডান দিকে দেখবেন হাতি দাঁতের হাওদা, শিকার করতে যাবে সেটাকে বলে শিকারি হাওদা, সেটা রূপোর তৈরি করা। তার পাশে দুটো পালকি দেখতে পাবেন, রূপোর এবং হাতি দাঁতের পালকি। তার পাশে দেখতে পাচ্ছেন বিলিয়ার মানে যে ক্রামবোর্ডের মতো বোর্ড থাকে, স্টিক লাগিয়ে যে বল খেলা, এটা ইংরেজদের টাইম পাস, বুঝতে পেরেছেন? তাহলে ডান দিকটা দেখা হলে আপনি বাঁ দিকে লেফট সাইডে যাবেন তো দেখতে পাবেন কি নবাবের ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলটা পুরো রূপোর, ওর মধ্যে প্লেট আছে, প্লেটের মধ্যে রাখা আছে সোনার চামচ দিয়ে সাজানো। সেই প্লেটটার নাম হচ্ছে টেস্টিং প্লেট। নবাবদেরকে যে কোনো ফুড খাবার আগে টেস্ট হতো, ওই প্লেটে হালকা পরিমাণে বিষ পড়লে কালারটা ব্লু হতো, বেশি পরিমাণ হয়ে গেলে সঙ্গে সঙ্গে প্লেট ফেটে যেত। তো নবাবরা জেনে গেল ওই খাবারে বিষ আছে, তো যে খাবার টানতো তাকে ধরে নিয়ে আসতো, ধরে নিয়ে এসে বলতো এই খাবার খাবতো, ভাই ও তো খাবে না, তাহলে খেলেও মরবে না খেলেও মরবে, তার নাম টেস্টিং প্লেট। আর শেষ লাস্ট ঘরে যখন বাঁদিকে যাবেন তো দেখবেন 90 কিলো ওজনের চাঁদির ড্রেসিং টেবিল রাখা আছে বেগমদের জন্য। তো লেফট রাইট হচ্ছে দোতলা, কিন্তু রাইটে যে আপনি একতলা যান তো সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস ঘর, আর লেফট সাইডটা হচ্ছে দাদা নিচে হচ্ছে অস্ত্র ঘর। আবার ইংরেজি গিয়ে দেখে আসতো, ওটা ক্যামেল কার গাড়ি, উঠে টানা খোলা আছে। তার পাশে দেখবেন আরেকটা গাড়ি হচ্ছে ভিক্টোরিয়া গাড়ি, বেগমরা বাইরে ঘুরতে গেলে কালো পর্দা লাগাতেন এরা ভয় করে। তাহলে প্রথম ঘরে গাড়ি, দ্বিতীয় ঘরে বড় বোম্বাই বাস, এটা কষ্টি পাথর আছে। তারপরে শুরু করছেন বাঁদিকে একতলাটা, কি লিখেছে? অস্ত্র ঘর। আপনারা ঘরে গিয়ে দেখবেন 2400 অস্ত্র একই লাইনের শোকেসে রাখা, কিন্তু 18টা নবই করেছে, 18টার নাম প্লেটে লেখা আছে। অস্ত্র দেখা হলে শেষ হবে বাঁদিকে একতলা। এবার সিঁড়ি উঠতে হয় দোতলা, সিঁড়ির নিচে দেখবেন 10 ফুট লম্বা একটা কুমির রাখা আছে। সেই কুমিরটাকে নদী থেকে 170 বছর আগে হুমায়ুন শাহ এই ঘাটে কিন্তু গুলি করেছিল, আর তাকে মারার পর তার পেটটাকে ফেলে ওষুধ দিয়ে মমি করে রাখা, মমি মানে কেমিক্যাল মারা আছে, নাহলে পচে যাবে। আর পাশেই আছে দাদা আয়না, যে আয়না মুখ দেখা রাখলেন, তার পেছনে কারণ ছিল। নবাব দোতলায় গেলেন দরবারে, জজ সিংহাসনে বসলো, সামনে দর্শক, দেখুন মানুষের দুটোই চোখ, চারটে নেই। নবাব সব পাবলিককে সামনে তাকিয়ে নিয়ে বিচার করছে। নবাবের যে লক্ষ্যটা কিন্তু সেটা আয়নার দিকে, আর নবাবের পেছনে দাঁড়িয়ে শত্রু ভাবছে নবাব তো সামনে তাকিয়ে বিচার করছে, যে পেছন থেকে নবাবকে গিয়ে চুপ করে মেরে দিই, তাহলে কিন্তু নবাবরা জানতে পারবে না। কিন্তু পেছন থেকে যে চুপ করে মারতে যাচ্ছে সে নিজের মুখটা কিন্তু আয়নাতে দেখতে পাচ্ছে না। নবাব কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছে আয়না দিয়ে, পেছনে শত্রু কিন্তু আমাকে মারতে আসছে। তাকে দরবারে নিয়ে গিয়ে কী করতো? তাকে সুলি আর ফাঁসির অর্ডার দিত। তো আয়নাটা আমার হাতের দিকে দেখুন, এইভাবে দুই পাশে কাঁচকে হাতের মতন দুই দিকে কোনাকুনি করে কাঠ বসানো আছে। তার মানে এদিকে 45, এদিকে 45, তো মধ্যে দিয়ে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা কাটছে। মাথায় হাত দিলে হাত দেখা যায়, চুল বসালে চুল দেখতে পাবেন, বডি, কিন্তু মুখ কোথায় নিয়ে যাবেন? কারণ সেই যুগে জেনে রাখুন এটাই কিন্তু সিসি ক্যামেরা, এই জন্য তো বডি, মাথা, চুল দেখা যায়, মুখ দেখা যায় না। সমস্ত কিছু শুনে কেমন লাগলো আপনাদের হাজারদুয়ারি ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।